আমাদের দেশে হবে সেই ছেলে মেয়ে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এই বাক্যটি যারা প্রার্থনায় রাখতেন তাদের জন্য বলছি, আমাদের দেশের ছেলেমেয়েরা বড় হয়ে গিয়েছে। তারা এখন বাংলাকে অর্থাৎ বাংলাদেশকে বিশ্বের বুকে গৌরবের সাথে তুলতে জানে এবং আমরা আসলে সেই জন্য অনুপ্রাণিত হই, গর্ববোধ করি। সেই গর্ববোধের জায়গা থেকে আজকে মূলত কথা বলবো আপনাদের সাথে, এবং আমাদের সাথে স্বর্ণজয়ী একটি টিম আছে, দল আছে। সেই দলটিকে কেন, কিভাবে আসলে তারা স্বর্ণজয় করে বাংলাকে বিশ্বের বুকে সম্মানিত করেছে সেই কথাগুলো জানবো। তবে তার আগে আমাদের মাঝে দুজন অতিথি আছে, তাদের সাথে পরিচিত হতে চাই। আমাদের সাথে আছে দর্শক ডক্টর লাফিফা জামাল, সম্মানিত চেয়ারপারসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ। ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই আয়োজনে। মূলত আজকে আমরা কি বিষয়ে কথা বলবো দর্শকদের একটু পরেই জানাচ্ছি। আমাদের সাথে আছেন রেদওয়ান ফেরদৌস, সমন্বয়ক, বাংলাদেশ রোবট অলিম্পিয়াড। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আসলে কথা বলছিলাম যে রোবট অলিম্পিয়াড আপনি শুনছিলেন যে একজনকে, আপনারা শুনছিলেন যে একজনকে পরিচয় করে দিয়েছিলেন, অর্থাৎ যিনি সমন্বয়ক আছেন। রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের স্বর্ণজয় হয়েছে প্রথমবারের মতো, এবং সেখানে বাংলাদেশের খুদে খুদে সৈনিকরা সেখানে অংশগ্রহণ করে সম্মানিত করেছে বাংলাদেশকে। তাদের আসলে পরিচয়টা জানবো। আমি শুরু থেকেই জানতে চাই, ওরা সরাসরি বলবে, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আমার নাম তাফসির তাহরিম। হ্যাঁ। আমার নাম কাজী মুস্তাহিদ লাবিব। আমার নাম মোহাম্মদ মেহের মাহমুদ। আমি একটু তোমাদের তিনজনের কাছ থেকে আগে একটু জানতে চাই, তোমাদের আসলে কি সবাই স্বর্ণ পদক পেয়েছো? জি, আমরা তিনজন এক গ্রুপে ছিলাম ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়রে, আর সেখানে আমরা স্বর্ণপদক অর্জন করি। এই তিনজন জি। স্বর্ণ পদক। আচ্ছা, তারপরে? আমার নাম জাহরা মাজেরিন পূর্বালী। আমার নাম নাশিতা জায়না রহমান। আমার নাম সানি জুবাইর। আমার নাম খাইরুল ইসলাম। আচ্ছা, তার আগে আমি এদের দুজনে একটু ফিরতে চাই। তোমরা দুজনের আলাদা ক্যাটাগরিতে পদক পেয়েছো, সেটা কি? রোবট ইন মুভিতে পেয়েছি। একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলি। রোবট ইন মুভি ক্যাটাগরিতে পেয়েছিলাম হাইলি কমেন্ডেড অ্যাওয়ার্ড। ওকে, গ্রেট। আর তোমরা দুজন? আমরা সিনিয়র ক্রিয়েটিভ ক্যাটাগরিতে আমরা টেকনিক্যাল অ্যাওয়ার্ড পেয়েছি। আচ্ছা, অনেক টেকনিক্যাল ওয়ার্ড বলা হচ্ছে। হ্যাঁ, আমাদের দর্শকরা কিংবা আমার একটু কম বোঝা আছে, আমরা একটু সেই বোঝার জায়গাটিতে যেতে চাই। ম্যাডাম, আপনি একটু যদি একটু বুঝিয়ে বলেন আসলে ওরা যে ক্যাটাগরিতে পেয়েছে, তিনজন আসলে তিনটা গ্রুপে আসলে এখানে পদকপ্রাপ্ত, এবং আসলে তারা কাজটা কি ছিল সেটি যদি একটু দর্শকদের জন্য বুঝিয়ে আমাদের বলেন। অ্যাকচুয়ালি 4টে গ্রুপের পদক আছে। একটা গ্রুপ ওভারল্যাপিং, যারা স্বর্ণ পদক পেয়েছে তারা একটা হাইলি কমেন্ডেড অ্যাওয়ার্ডও আছে ওদের রোবট ইন মুভিতে। আচ্ছা, তো প্রথমে যদি আমাদের স্বর্ণপদক জয়ী দলের কথা বলি, ওরা তিনজন ক্রিয়েটিভ জুনিয়র গ্রুপে ছিল। তো ক্রিয়েটিভ জুনিয়র গ্রুপে যেটা হয়, আমাদের এবার যে ছিল 20তম রোবট অলিম্পিয়াড, আন্তর্জাতিক 20তম রোবট অলিম্পিয়াড। প্রতি বছর একটা থিম থাকে। তো এই বছরের যে থিম ছিল সেভ দ্য সি, সমুদ্রকে বাঁচাতে হবে। আচ্ছা, তো সমুদ্রকে বাঁচানোর জন্য যে ধরনের টেকনোলজি দরকার, যে ধরনের রোবট দরকার, সেরকম কোনো একটা কিছু করতে হবে। সো ওদের একটা প্রজেক্ট ছিল যেটা হচ্ছে সমুদ্রের পিএইচ লেভেল মাপবে, টেম্পারেচার মাপবে সেখান থেকে। আরেকটা হচ্ছে ওদের যে ক্যাটাগরিটা, ওরা একটা প্রজেক্ট তৈরি করেছে। আচ্ছা, সেই প্রজেক্টের উপরে জাজমেন্ট হয়েছে, জাজরা এসে দেখেছেন, প্রশ্নোত্তর পর্ব ছিল, তাদের রোবটটা তৈরি করে কাজ করে দেখাতে হয়েছে। এবং নর্মালি আমাদের দেশে যেটা আমরা দেখি যে কোনো বিজ্ঞান মেলা বা যে কোনো যেটা হয়, আমরা একটা তৈরি জিনিস নিয়ে এসে সেটাকে ডিসপ্লে করি। আর এখানে হচ্ছে ওদেরকে 2 দিন সময় দিয়েছে। 2 দিন সময় ধরে কিন্তু ওরা রোবটটাকে তৈরি করেছে। তো কোনো কিছু আগে থেকে তৈরি করে নেওয়ার উপায় ছিল না। পাশাপাশি আরেকটা রোবটকে থিওরিটিক্যাল ডিজাইন করতে হয়েছে। সো দুইটাতে মিলিয়ে এই গ্রুপে কিন্তু একটাই স্বর্ণপদক, এরকম না যে অনেকে স্বর্ণপদক পেয়েছে তা কিন্তু না। যেটি হচ্ছে ওদের সাথে আসলে প্রতিযোগিতায় কারা কারা কতজন অংশগ্রহণ করেছিল বা কতটি দল অংশগ্রহণ করেছিল? ওদের জুনিয়র ক্রিয়েটিভ ক্যাটাগরিতে আমাদের মোট 53টা দল ছিল। মোট 53টা দল আমাদের মোট 15টি দেশ থেকে এসেছে। আচ্ছা, তো এই 53টা দলের মধ্যে কিন্তু একমাত্র স্বর্ণপদক জয়ী হচ্ছে আমাদের দল। এবং এটা একটা রেকর্ড যে বাংলাদেশ অন্য যে কোনো দেশের মধ্যে যদি বলি, প্রথমবার অংশগ্রহণ করে প্রথমবারই স্বর্ণপদক পেয়ে এসেছে। সেটা একমাত্র কোরিয়া পেয়েছিল। কোরিয়া পেতেই পারে, কারণ রোবট অলিম্পিয়াডের জন্মই হচ্ছে কোরিয়াতে। কাজেই এটাকে মানে খুব আমাদের চেয়ে আমরা বলি না যে বড় পাওয়া, কারণ ওরা কাজ করে এসেছে, সেখান থেকে পেয়েছে। কিন্তু আমাদের মতো একটা দেশ যারা আমরা প্রযুক্তিতে অনেক পিছিয়ে আছি, আপনি যদি দেখতেন যে
সবাই অনেক হাই এন্ড জিনিসপত্র নিয়ে এসেছে, ব্লক লেভেলের জিনিসপত্র যেগুলোকে দিয়ে প্রোগ্রামিং করে কাজ করেছে, কিন্তু ওরা কিন্তু একেবারেই স্ক্র্যাচ থেকে কাজ করেছে, একেবারে আইসি থেকে ধরে শোল্ডারিং করা থেকে শুরু করে এভরিথিং ওরা নিজেরা করেছে। হঠাৎ আমি দেখছিলাম যে কাজ করছে, একটা ধোঁয়া বেরোচ্ছে, আমি ভয় পেয়ে গেলাম যে ওরা কী করে, আগুন টাগুন ধরে গেল কিনা। পর শুনলাম যে না, ওরা শোল্ডারিং করে আইসিগুলোকে জোড়া দিচ্ছে। সো এই লেভেলের কাজ কিন্তু আর কোনো টিমের ছিল না। আচ্ছা, আমি একটু রেদন আপনার কাছে জানতে চাওয়া যে ওদের নার্সিং করতে গিয়ে যেহেতু একটু একেবারে খুবই ছোট এখনো, হ্যাঁ, অনেক কিছুই বোঝে না ওরা, সেখানে এই নার্সিংটা করতে গিয়ে আপনি যেহেতু ওদের মেন্টর ছিলেন একেবারে সরাসরি, কি কি ধরনের প্রতিবন্ধকতা আপনাকে সম্মুখীন হতে হয়েছে এবং আসলে আপনার টেকনিকটা কি ছিল সেটা যদি একটু বলতেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। যেরকম ম্যাডাম বললেন যে এখানে কিন্তু হচ্ছে একটা থিম দেয়, সেই থিমের উপর বেস করে হচ্ছে বিভিন্ন প্রজেক্ট, বাস্তব সমস্যার সমাধান করতে পারে এরকম প্র্যাকটিক্যাল এক্সাম্পল তাদেরকে ক্রিয়েট করতে হয়। তো যেহেতু আমরা এবার প্রথমবারের মতো ছিলাম এবং প্রথমবারের মতো আমরা পার্টিসিপেট করেছি, সো সেখানে যে ওদেরকে কিভাবে প্রিপারেশন নিতে হবে বা কিভাবে তাদেরকে ট্রেন করতে হবে সে ব্যাপারে আমরা খুব বেশি যে ওয়াকিবহাল ছিলাম তা না, তবে তাদেরকে হচ্ছে যে আমাদের গত বছর যে আমি গিয়েছিলাম যে 2017-তে মেম্বারশিপ আনার জন্য, তখন যা দেখে এসেছি সেটার পার্সপেক্টিভে তাদেরকে ট্রেন করা। এখানে শুধুমাত্র একা যে আমি মেন্টরিং করেছি তা না, সেখানে হচ্ছে যে ম্যাডামের যে ডিপার্টমেন্ট রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের বেশ কিছু ছাত্রছাত্রীরা ছিল যারাও সরাসরি তাদেরকে হেল্প করেছে। তারা নিজেরাও বিভিন্ন জায়গাতে হচ্ছে প্রজেক্টের কাজ করেছে, সেখানে তারা শিখেছে। আমাদের অনেক পার্টনার গ্রুপ ছিল, তারাও শিখেছে। তাদেরকে মূলত মেইন যে জিনিসটাতে ফোকাস করা হয়েছে যে ওকে কিন্তু হচ্ছে প্রজেক্টটা বাংলাদেশে বানানোর পরে সেটা পুরোটাই ডিসঅ্যাসেম্বল করে নিয়ে যেতে হবে। আচ্ছা, কোনোটাই কিন্তু লাগানো থাকবে না, সর্বোচ্চ 10%। সো সেখানে গিয়ে 2 দিনের ভিতরে, বা আমি যদি স্পেসিফিক করে বলি, এক্স্যাক্টলি 5 ঘন্টা ওরা পেয়েছে। 5 ঘন্টার ভিতরে রোবটটাকে পুরোটা তৈরি করা, সেটার জন্য যেভাবে ব্যাকআপ প্ল্যান করা সেই ব্যাপারে তাদেরকে ট্রেন করা হয়েছে। কিভাবে লিখতে হবে সেভাবে তাদেরকে আগের বছরের কিছু স্যাম্পল প্রজেক্ট কিছু লেখা তাদেরকে দেখানো হয়েছে। তাদের যে প্রেজেন্টেশনটা ছিল সেটা নিয়ে আমরা ইভেন্ট প্রতিযোগিতার আগের দিন পর্যন্ত রাত্রে 2:30-3টা পর্যন্ত বসে আমাদের হোটেল রুমে বসে তাদেরকে গ্রুমিং করা হয়েছে। 2:30-3টা পর্যন্ত ওরা জেগেছিল? হ্যাঁ, ইভেন ওরাই ঘুমাচ্ছে না, আমরা বলছি তোমরা ঘুমাও। স্পেশালি প্রথম দিন ওরা যখন এসে কাজের লেভেল দেখেছে অন্যদের, ওরা বলছে যে আমরা হোটেলে চলে যাব। যাদের প্রতিযোগিতা ছিল না প্রথম দিন, কেন চলে যাব, আমরা একটু যে আরেকটু কাজ করে আমাদের কাজটাকে আরেকটু ভালো করতে চাই। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বলছি তোমরা করো তা কিন্তু না, আমরা বরং বলছি তোমরা ঘুমাও, তোমরা রিল্যাক্স থাকো, কিন্তু ওরা কাজ করতে চাচ্ছে। রাইট, আমরা একটু ওদের কাছ থেকে শুনতে চাই, তোমার কাছ থেকে শুনতে চাই, তুমি কোন স্কুলে পড়াশোনা করো এবং কোন ক্লাসে? আমি চিটাগং গ্রামার স্কুল ঢাকাতে পড়ি এবং আমি ক্লাস 6-এ। ক্লাস 6-এ। কি করো সারাদিন রোবট নিয়ে থাকো নাকি ম্যাডামরা খুব বেশি বকাশকা করে? আসলে কোনোটাই না। তাহলে কি সেটাই জানতে চাই, কোনটা? সারাদিন স্কুল থাকে, স্কুল থেকে এসে তেমন একটা কিছু করা হয় না, বাসায় রেস্ট নিয়ে আর রাত্রে হোমওয়ার্ক করে। তাহলে এই যে প্রজেক্টের কথা বা এই রোবট নিয়ে কাজ করার কথা, সেটি আসলে কে বললো তোমাকে, মানে কার দ্বারা তুমি উৎসাহিত হয়েছো? এটা আমি একটা ইনস্টিটিউটে পড়ি, তো ওইটা ওই জায়গাটার নাম হচ্ছে সেরেনা টেকনোলজিস। ওইখান থেকে আমি রোবট নিয়ে উৎসাহিত হয়েছি। তোমার বন্ধু কি বলে দেখি? আমি ওর সাথে ওর একই ক্লাসে পড়ি, একই স্কুলে, ক্লাস 6 চিটাগং গ্রামার স্কুল ঢাকা। তো প্রথমবার এই ইনস্টিটিউটটার নাম ওই আমাকে বলে, তা আমরা ওখানে যে প্রথমবার রোবট শিখে 1 মাসে একটি ক্যাম্প করি এবং এটা এই বছরের জুলাইতে আমরা প্রথম রোবট নিয়ে আসলে পড়াশোনা শুরু করি। এবং 2 মাস আগে আমরা যখন 3 মাস আগে যখন আমরা বাংলাদেশের ন্যাশনাল রোবট অলিম্পিয়াডটার খবর জানি, ওই ইনস্টিটিউটে আমাদের বলেছিল, ওনারা আমাদের ন্যাশনালের জন্য ট্রেন আপ করেছিল। এবং ন্যাশনালে যখন আমরা ক্রিয়েটিভ ক্যাটাগরি জুনিয়রে গোল্ড পাই, তারপর থেকে ওনারা প্লাস রেদওয়ান স্যার, লাফিফা ম্যাডাম এবং আরও কয়েকজন স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি রোবোটিক্স ডিপার্টমেন্টের আমাদের মেন্টর হিসেবে ছিলেন। ওনাদের সাহায্যে আমরা মূলত এই গৌরবটা অর্জন করতে পেরেছি। এই এত বড় বড় মানুষদের সাথে এত কঠিন বিষয় নিয়ে কাজ করতে ভয় লাগে না? না, দেশের জন্য করব, এটাতে আসলে দেশের জন্য করব। ও কি বলছে দেখি, সাহস আছে তো না? খুব। ও কিন্তু সবার ছোট আমাদের গ্রুপে। আচ্ছা, কোন ক্লাস? আমি ক্লাস 3-তে পড়ি। ক্লাস 3? ওয়াও, ভয় লাগে না এই এত কঠিন বিষয় নিয়ে কাজ করতে? না আসলে। সিরিয়াসলি? হ্যাঁ। কি করেছো তুমি বলো তো? আমি ওদের সাথেই করেছি, সিরেনা থেকে আমরা 3জন একসাথে করছিলাম।
রোবট বানাতে। আমরা 3 মাস আগে খবর পেয়ে আমরা চিন্তা করেছি, একটু কাছে নিয়ে বলো। হ্যাঁ, 1-2 দিন চিন্তা করেছি রোবট কি বানাবো, তারপর থেকে আমরা কাজ শুরু করেছি আমাদের রোবট বানাতে। আমাদের রোবটটা পিএইচ আর টার্বিলিটি মাপে, আর হচ্ছে ওটার রেজাল্টটা আমার যে মোবাইল বা ফোনে আমরা বলেছি দিতে হবে, সেখানে ও পাঠাবে। তোমাদের রোবট কি কি করে? আর আমাদের রোবট পিএইচ আর টার্বিলিটির রেজাল্ট দেয় আর আমাদের ডিভাইসে পাঠায়। ওইখানে গিয়ে যে এত লোক দেখলো, এই মানুষগুলো তো কাজ করতে করতে তুমি তাদের সাথে চিনে ফেলেছো বা বকাঝকা করলেও তারা তোমাদের মতো করে আদরও করে। তো ওখানে গিয়ে তো অনেক মানুষ ছিল, সেখানে এত মানুষ দেখে ভয় লাগেনি? না, আমি আসলে আগে অন্য কম্পিটিশনে বাইরে গিয়েছিলাম, Wow. এই কারণে আমার অত ওদের ভয় লেগেছে, তুমি ওদের সান্ত্বনা দিয়েছো? আমি জানি না। তুমি ওদের সান্ত্বনা ওদের দাওনি? লাগে নাই, ওরা ভালো। ওরাও ভালো। আচ্ছা, আমাদের সাথে অন্য দুজন বন্ধু আছে, ওরা তোমাদের সাথেই কথা বলতে চাই। ওরা বলছে ওদের ভয় লাগেনি, তোমাদের ভয় লেগেছে? না, আমি তো প্রথমবার বাংলাদেশে বাইরে গিয়েছিলাম, আর হচ্ছে অনেক মানুষ দেখে আমরা ভেবেছিলাম যে আমরা অনেক মেলায় এসেছো? ছোট, মানে আমরা ওদের চেয়ে অনেক কম এগিয়েছি, আর আমরা এত ভালো করতে পারবো না। কিন্তু তুমি কোন ক্লাসে পড়ো, কোথায় আমি পড়ো? 5-এ পড়ি আর আগাহান স্কুলে। আচ্ছা, সেখানে কি স্কুলে কোনো ধরনের এরকম কোনো কার্যক্রম হয় নাকি? হ্যাঁ, আমাদের হয়েছিল, সেখান থেকে আমি আর আমার বোন একটু জেনেছি। তারপর হচ্ছে আমার মা ফেসবুকে একটা ইনস্টিটিউট পেয়েছিল, সেরেনা টেকনোলজি, ওখানে ভর্তি করেছিল। আচ্ছা, হাইলি রিকমেন্ডেড অ্যাওয়ার্ড, তাই না? হ্যাঁ। তোমার বন্ধু কি বলে? বন্ধু কমেন্ডেড রিকমেন্ডেড, কমেন্ডেড, দুঃখিত, হাইলি কমেন্ডেড। আমি সামিন স্কুলে পড়ি, ক্লাস 6-এ। আমরা আসলে প্রথমে আগে টিম ছিলাম না, ওর বোন ছিল আর আমি আরেকজন ছিল। ওর বোন আমার টিমে যেতে পারে না দেখি আমরা একসাথে টিম আপ করেছি পরে। এই জন্য আমরা হচ্ছে 2টা রোবট বানিয়েছিলাম। একটা রোবট হচ্ছে তো এন্ডেঞ্জার স্পিসিস থেকে সেভ করে, আর একটা রোবট হচ্ছে কন্ট্রোল রুমে পাঠায় যদি কোনো এন্ডেঞ্জার স্পিসিস হচ্ছে ডেঞ্জারে থাকে, সেটা বানিয়েছিলাম। ওখানে যাওয়ার পরে মানে তোমার কোনটা দেখে বেশি কঠিন বা ভয় লেগেছিল যে এটা খুব বেশি চ্যালেঞ্জিং হয়ে যাবে, এরকম কি কিছু মনে হয়েছিল? হ্যাঁ, একটু হয়েছে। কোনটা? তো বড়দেরটা দেখে একটু মনে আছে। বড়দেরটা? ছোটদেরটা দেখে ভালো লাগে, মানে কোন ধরনের ভয় লাগে? হ্যাঁ, ওরা তো আমাদের থেকে আর অনেক অ্যাডভান্স, ওরা দেখেও তো ভালো লেগেছে। আচ্ছা আচ্ছা, তোমাদের অন্য আরেকজন সিনিয়র দুজন বন্ধু আছে, তাদের কথাটা একটু শুনতে চাই। ওরা আপনারা সবাই কোন ক্লাসের? হ্যাঁ, আমি সানি জুবাই, ঢাকা কলেজের ফার্স্ট ইয়ার, ইন্টার ফার্স্ট ইয়ার। আর আমাদের রোবটটা মেনলি ছিল ওয়াটার এবং ল্যান্ডে 2 জায়গায় কাজ করতে পারবে, আর টোটাল গার্বেজ কালেক্টিং। আবার এটাকে বিভিন্ন ধরনের সায়েন্টিফিক রিসার্চের জন্য পিএইচ, হিউমিডিটি, টেম্পারেচার সব ধরনের ইনফরমেশন এটা আমার সরাসরি আমার ট্রান্সমিশন করতে পারবে ওয়াইফাইয়ের মাধ্যমে। আবার টোটালি আমাদের রোবটটা ছিল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কন্ট্রোল, এটা টোটালি নিজেই কন্ট্রোল করতে পারবে, এটা 2 জায়গায় চলতে পারবে, এরকম একটা রোবট ছিল আমাদেরটা। টোটালি সমুদ্রকে বাঁচানোর জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 2 জায়গায় কাজ করতে সক্ষম ছিল আমাদের রোবটটা। আচ্ছা, ওইখানে কোন কোন বিষয়গুলো চ্যালেঞ্জিং মনে হয়েছে আপনি খায়রুল? জি, আসলে ওইখানে চ্যালেঞ্জিং বিষয় বলতে মানে ওইখানে কোরিয়ান, চাইনিজের কয়েকটা টিম ছিল, মালয়েশিয়ান, ইভেন মালয়েশিয়ানও, ওরা আসলে চেসিস তৈরি করে নিয়ে আসতো। আর আমাদের বাংলাদেশ থেকে আমরা যে রোবটটা বানিয়ে নিয়েছিলাম, মানে ওটা আমাদের খুলতে 2 দিনের মতো সময় লাগছিল। আমাদের টোটালি ওইটা হ্যান্ডমেক, এবং মানে আমরা আসলে ওই 5 ঘন্টা, আমাদের 5 ঘন্টার কাজের এইটা যদি আপনারা দেখতেন তাহলে মানে বুঝতে আমরা শোল্ডারিং, মানে গ্লু গান, এগুলোর উপরে আমরা ছিলাম। আর অন্য টিমগুলো দেখা যাচ্ছে ওরা কোরিয়ান যারা, ওরা মানে আপনার চেসিস তৈরি করে আনছে 15 মিনিটের মধ্যে বা 45 মিনিটের মধ্যে ওদের কাজ শেষ, মানে এইভাবে। আর আমরা আসলে খুবই হার্ডওয়ার্কের মাধ্যমে আমাদের রোবটটা বিল্ড আপ করছি, এবং অনেকগুলো প্রসেসগুলো ডান করতে আমাদের খুবই মানে কষ্ট হয়েছে। ম্যাডামের কাছে জানতে চাই, ফিরতে চাই, ওরা কিছু ডিফিকাল্টিজের কথা বললো, মানে একটু কম্প্যারিজন যদি করা হয় উন্নত দেশের তুলনায়। আমি একটু রোবটিন মুভি গ্রুপের কথাটা বলছি, ওদের কাজটা কি ছিল যদি একটু বুঝাই তাহলে আমাদের দর্শকদের জন্য সুবিধা হবে। যে আমরা যেটা বলছিলাম যে এবারকার থিম ছিল সেভ দ্য সিজ, কিন্তু ওদের কিন্তু কিছু সাব থিম আছে যার উপরে মুভি বানাতে হবে, এবং সেটা কিন্তু অন স্পট ওদেরকে বলে দিয়েছে তুমি এই টপিকের উপরে করো, ঠিক আছে? এবং ওদেরকেও রোবটিন মুভিতে 5 ঘন্টা সময় দিয়েছে,
এই 5 ঘন্টার মধ্যে থেকে সেট ওরা কিছু তৈরি করে নিয়ে গেছে, এবং দেখা গেল যে যেই সাব টপিকটা দিল তার সাথে সেট পুরোটা মিলছে না। তখন ওরা মানে যেটা বলছিলাম যে বোর্ড, কার্ডবোর্ড থেকে শুরু করে রং থেকে শুরু করে তুলি থেকে শুরু করে সেট তৈরি করার জন্য যা কিছু লাগে সেগুলো দিয়ে সেট তৈরি করেছে, গল্পটা তৈরি করেছে, এবং মুভি শ্যুট করে ভিডিও এডিটিং, তাতে সাউন্ড দেওয়া, সাবটাইটেল দেওয়া, এভরিথিং কিন্তু 5 ঘন্টার মধ্যে করেছে। আপনাদের কোনো ধরনের সহযোগিতা ছিল ওদের? এখানে আমাদের কোনো রকমই ঢোকারই সুযোগ ছিল না, সম্পূর্ণটাই ওরা করেছে। যেরকম ওদের ছিল এন্ডেঞ্জার্ড স্পেসিসকে রক্ষা করার জন্য সমুদ্রতে কি করতে হবে, তো ওদের কিন্তু এটার কোনো প্রিপারেশনই ছিল না। তো ওরা কিছু একটা সাবটিমের প্রিপারেশন নিয়ে গিয়েছিল, যেমন ওদের একটা ছিল যে সমুদ্রতে গার্বেজ কালেকশন কিভাবে করতে হবে, ওরকম একটা প্রিপারেশন ওদের ছিল। মাশাআল্লাহ ওদের বুদ্ধি বলতে হয় যে ওরা তখন গল্পটা তৈরি করেছে এরকম যে ওই সামুদ্রিক প্রাণীগুলা যেখানে ছিল সেখানে গার্বেজ পড়ে যাওয়াতে ওই প্রাণীটার সমস্যা হচ্ছে, আচ্ছা। তার মুভমেন্টের সমস্যা হচ্ছে। তার মানে যে ওরা যতটুকু প্রিপারেশন ছিল এটাকে ওই গল্পের মধ্যে ফেলে দিয়েছে। এবং একটা রোবট যে সারাক্ষণ ওখানে চলাফেরা করছে, যখন দেখছে কোনো প্রাণী সমস্যায় আছে তখন সে কন্ট্রোল রুমে সিগন্যাল পাঠিয়ে দিচ্ছে। তারপর কন্ট্রোল রুম থেকে ইকোবট নামে আরেকটা রোবট আছে যার ক্ল আছে, সেই ক্ল দিয়ে সে সব ময়লাগুলোকে সরিয়ে দিচ্ছিল, এবং ময়লাগুলো সরিয়ে দেওয়ার ফলে সেই প্রাণীগুলো তখন দেখা গেলো সমুদ্রতে ঠিক মতো বিচরণ করতে পারছে। এই যে ইনস্ট্যান্ট একটা গল্প তৈরি করে ফেলা, সেই গল্পের উপর একটা মুভি শুট করা, সেটাকে এডিটিং করা, মানে আমার কাছে অবাক লেগেছে ওরা কিভাবে পারছে। আপনার কাছে একটু ফিরতে চাই স্যার। ম্যাডাম নিজেই অবাক হয়েছেন, আমি শুনে আসলে আমি অবাক হচ্ছি, মানে অবাক হওয়ার মতোই বিষয়। এই বিষয়গুলোতে ওরা আসলে আপনাদের এই টিমটা তৈরি করতে কতদিন সময় লেগেছিল, কিংবা ওদের পিছনে কি ধরনের সময় আপনাদের দিতে হয়েছে, এবং দেখা গেল যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন জায়গা থেকে এসেছে, এই টিমটাকে একত্র করে তাদেরকে নিয়ে কাজ করা এটা একটু আসলেই কঠিন সেই জায়গাটা। আমি থ্যাংক ইউ। এখানে হচ্ছে যে আমাদের যে আইআরওতে যে আমাদের যে সদস্যপদ প্রাপ্তি, সেখানে একটা মজার ঘটনা আছে যে সেটা আমাদের হচ্ছে গত বছর 2017-তে হচ্ছে আমরা মেম্বারশিপ পাই 2017-16 ডিসেম্বর। তারপর কিন্তু আমাদের পেপার ওয়ার্ক কমপ্লিট করতে করতে এপ্রিল হয়ে গিয়েছিল 2018। তারা কিন্তু আমাদেরকে মেল করেছে এভাবে যে তুমি 2018-তে তুমি মেম্বারশিপ পেলা, 19টা তুমি প্রিপারেশন নাও, তুমি 2020-এ তুমি কম্পিটিটর পাঠাও। আচ্ছা, যেহেতু ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড, সেখানে অলমোস্ট 15 থেকে 20টা দেশের পার্টিসিপেন্টরা আসে। তো এখানে হচ্ছে যে অ্যাকচুয়ালি যার নির্দেশনা অ্যাকচুয়ালি এই রোবট অলিম্পিয়াডটা যাওয়া মনির হাসান স্যার এবং হচ্ছে লাফিয়া জামাল ম্যাডাম আমাদের মাঝে, মানে এখানে কিন্তু অলমোস্ট এই বছর কিন্তু অনেক বড় বড় গ্যাপ ছিল, ছুটি ছিল, কিন্তু তারপরেও কিন্তু আমরা অক্টোবরের 26-এ হচ্ছে যে আমাদের ন্যাশনাল অলিম্পিয়াডটা হয়, যেটা ন্যাশনাল লেভেলে, সেটা কার্জন হলে হয়। তো সেখান থেকে কিন্তু এখানে এই টিমটা যে দেখছেন এখানে কিন্তু যেমন এই দুইজন নাশিতাদ এবং পূর্বালী, তারা কিন্তু দুইটা সেপারেট টিমের। তার টিম থেকে একজন যেতে পারেনি, তার থেকে একজন যেতে পারেনি, তাদেরকে অ্যাড করা হয়েছে। সানি জুবাইর এবং আরেকজনের টিম থেকে সে যেতে পেরেছে, এবং খায়রুলদের টিমে 3 জন ছিল, সেখান থেকেও একজন, তাদেরকে ম্যাচ করা হয়েছে। এবং আপনি শুনে আরও অবাক হবেন যে তাদের প্রজেক্টটা কিন্তু, তারা যে দুইটা প্রজেক্টে, দুইটা ভিন্ন ভিন্ন প্রজেক্টে গোল্ড এবং সিলভার উইনার, তারা কিন্তু সেই দুইটা মার্চ করে নতুন একটা প্রজেক্ট নিয়ে তারা গিয়েছে, জাস্ট লাইক রোবটিন মুভির মতো। তারা কিন্তু দুইটাকে মার্চ করে ইনস্ট্যান্ট একটা ডিসিশন নিয়ে রোবটটা করতে হয়েছে। এখানে সময় যদি বলেন, আমাদের গ্রুমিং সেশনটা ছিল ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের 9 দিন ব্যাপী ইনহাউস ট্রেনিং ছিল। সপ্তাহের মধ্যে তাদেরকে 2-4 দিন, আমরা এক সপ্তাহে 2-4 দিন ক্লাস ছিল, মাঝখানে তারা কন্টিনিউস আমাদের সাথে যোগাযোগ করতো, তারা আপডেট নিয়ে পরের সপ্তাহে আসতো। আমাদের অন্য একটা সেশনে ইএমকে সেন্টারও তাদের একটা সেশন ছিল, সেখানেও তারা 6 থেকে 7 দিন তারা কাজ করেছে। আমাদের মেন্টরদের বাসার অ্যাড্রেস পর্যন্ত সবার কাছে আছে, যেন তারা বাসাতে গিয়েও কাজ করতে পারে। ফোন, স্কাইপে, মেইল আছেই, SMS আছে। ইভেন তারা তো বললাম যে রাত্রে 4টা-5টা পর্যন্ত কাজ করেছে। সানিদের ওদের হচ্ছে যে 17 তারিখে প্রোগ্রাম ছিল, 16 তারিখ ভোর 5টা পর্যন্ত রুমে বসে আমরা কাজ করেছি, 6টার সময় ঘুম থেকে উঠে সেটে, এবং কন্টিনিউয়াস কাজ। তো তাদেরকে আসলে প্রিপারেশন আমরা যেভাবে করার দরকার, যতটুকু সম্ভব ইন্টারন্যাশনাল যেভাবে যারা প্রিপারেশন নেয়, অনেক রিসোর্স, বেশ কিছু, অনেক বলবো না, কিছু রিসোর্স অ্যাভেলেবেল ছিল, সেগুলি তাদেরকে দেওয়া হয়েছে, সেটার বেসিসে নিয়েছে। প্লাস তারা তাদের উপস্থিত বুদ্ধি এবং তাদের যে ক্যাপাবিলিটিসটা, এটা অ্যাকচুয়ালি সবচেয়ে বেশি কাজ করেছে ওইখানে, যে তারা যেন কাজটা সম্পন্ন করতে পারে। তাফসীর, কেমন লাগছে এই যে টুংটুং শব্দ হচ্ছে, 2টা মেডেল পেয়ে গেছে?
আমার খুব ভালো লাগছে। আমাদের রোবোটিন মুভির প্রথমে অ্যাওয়ার্ডটা ডাকে, তো আমরা হাইলি কমেন্ডেড পাই, বাট পরে যখন ক্রিয়েটিভটা ডাকে আমি এত গোল্ড আশা করি নাই, বাট কোনো একটা প্লেস আশা করেছিলাম। যখন দেখি যে ব্রোঞ্জও পাই নাই, সিলভারও পাই নাই, আরে তারপরে দেখি যে গোল্ড পেয়ে গেছি, তখন আসলে আমি অবাক হয়ে যাই এবং খুব খুশি হই। কেমন লাগছিল ওই সময়? মানে আমি খুব খুশি ছিলাম এবং খুব উত্তেজিত ছিলাম যে আমরা বাংলাদেশকে গর্বিত করতে পেরেছি। বাহ, কি অসাধারণ কথা। লাবিব? আসলে ও যেরকম বললো যে রোবোটিন মুভির হাইলি কমেন্ডেডটা আগে পেয়েছিলাম, তা আমরা খুবই নার্ভাস ছিলাম। রোবোটিন মুভির প্রাইসটা বেশ কয়েকটা ক্যাটাগরি পরেই দিয়েছে ওরা, তো আমরা খুব টেন্স ছিলাম এবং যখন পাই তখন আমরা খুবই খুশি হয়েছিলাম রোবোটিন মুভিটা। কিন্তু আমরা ক্রিয়েটিভ ক্যাটাগরিতে ছিল হচ্ছে সব প্রাইজের একবারে ভেরি লাস্ট প্রাইসটা ছিল জুনিয়রের গোল্ড প্রাইসটা। তো এখন জুনিয়রটা যখন আসলো, টেকনিক্যাল গেল, ব্রোঞ্জ গেল, সিলভার গেল, মানে আমরা আসলে নার্ভাস হয়ে গেছিলাম যে হবে কিনা, আমরা এক্সপেক্ট করিনি, কিন্তু আল্লাহর রহমত আমরা শেষ পর্যন্ত গোল্ডটাই পেয়ে দিয়েছি। পাওয়া গেছে। তখন মনে হয় নাই মানে বাবা মার কথা বা এত কষ্ট করে যারা? জি হ্যাঁ, আসলে আমরা অনেক কষ্ট করেছি। লাস্ট 2 মাস আমরা স্কুলের পরেই ডাইরেক্ট রোবটটা করেছি, আবার ওখান থেকে এসে স্কুলের হোমওয়ার্ক করেছি, তারপর 12টা একটা শুয়েছি। লাস্ট 2-3 মাস আমাদের এর অবস্থায় গিয়েছিল। আসলেই আমরা খুবই আনন্দিত শেষ পর্যন্ত একটা ভালো আউটকাম পেয়ে। বাবা মা কি বলে? বাবা মা কি বলে? মামা অনেক মানে জলদি পাঠাই দিয়েছে স্টেজে, অনেক ভালো বলেছে। আচ্ছা, তারপর আসলে অনেক ভালো লাগছিল ওই সময় আমার, কারণ অনেকক্ষণ বাই নাই আর অনেক মানে টেন্স ছিলাম কি যে রোবট সরি গোল্ড পাবো নাকি না এটা বা অন্য কিছু। তখন তোমার কাছে জানতে চাই কি হতে চাও? বড় কি হতে চেয়েছিলে? হ্যাঁ, বড় হয়ে। তুমি তো এখনই অনেক বড় মানুষ। সায়েন্টিস্ট হতে চাই বড় হয়ে আরো। আচ্ছা, তুমি? আমি আসলে রোবট বানাতে চাই, রোবটের উপরই পড়াশোনা করতে চাই, যেটা আসলে বাংলাদেশ এবং পৃথিবীর মানুষকে বিভিন্ন পদে সাহায্য করবে, যাতে পৃথিবীটা অটোনোমাস হয়ে যায় রোবটের দ্বারা। এরকম কাজ করতে চাই। তুমি? আমিও আমার বন্ধুর মতন রোবট নিয়ে কাজ করতে চাই এবং পৃথিবীর মানুষদের সাহায্য করতে চাই। তো এত সব যদি রোবট হয়ে যায় তাহলে মানুষ কিভাবে থাকবে? আমরা সেটি নিয়ে একটু জানতে চাই ম্যাডাম, যে ওরা যেভাবে ভাবছে এখন থেকে, হ্যাঁ, এই জায়গাটি ক্ষেত্রটি আমাদের জন্য একটু নতুন, এবং রোবট নিয়ে কাজ করছে আমাদের ছেলেমেয়েরা এই বয়সে এসে, সেটি ভাবতেও আমাদের ভালো লাগে এবং ওরা সেটিকে আসলে ভাবার জায়গা থেকেও অনেক বেশি উঁচু জায়গায় নিয়ে গিয়েছে ওদের কার্যক্রমের মাধ্যমে। সেক্ষেত্রে এই ক্ষেত্রটি আরও প্রসারিত করবার জন্য কী কী ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনি মনে করেন? আর সাথে একটু কথা জানতে চাই সেক্ষেত্রে যে একেবারে সব কথার শেষে যেটি থাকে, একটা ফিনান্সিয়াল বড় ধরনের ব্যাকআপ দরকার হয়, সেটি কি আসলে পর্যাপ্ত এই সেক্টরটিতে আছে কিনা? আমরা যখন ডিসিশন নিলাম যে এবার বাংলাদেশ রোবট অলিম্পিয়াড করব, তো আমরা কিন্তু দেশব্যাপী আঞ্চলিক কিছু কর্মশালা আয়োজন করেছি। আচ্ছা, প্রায় 8-10টি জায়গায় পুরো বাংলাদেশ জুড়ে। এবং পরে যখন ন্যাশনাল করতে যাই তখনই আমরা দেখছি যে আমরা যে এত বড় একটা প্রোগ্রাম করতে চাচ্ছি, তার জন্য যে পর্যাপ্ত বাজেট দরকার, আমাদের স্পন্সর পেতে কিন্তু খুব কষ্ট হয়েছে। জনতা ব্যাংক লিমিটেড এবং গিগাটেক এই দুটো স্পন্সর দাতা প্রতিষ্ঠান তখন এগিয়ে আসে আমাদের। আমরা তাদের প্রতি অসম্ভব কৃতজ্ঞ, তাদের এই আমাদের স্পন্সরশিপের জন্য। তাদের এই সাহায্যের কারণে কিন্তু আমরা এটা করতে পেরেছি। কিন্তু এই যে যখন ওরা রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ ন্যাশনালে যখন ওরা প্রাইজ পেয়ে গেল, তারপর কিন্তু আমরা এরকম না যে ওখানে প্রাইজ পেলেই তুমি চলে যেতে পারবে ফিলিপাইনে, ব্যাপারটা কিন্তু তা না। আমরা আরেকটু কিছু গ্রুমিংয়ের মাধ্যমে ওদেরকে সিলেক্ট করেছি যে অ্যাকচুয়ালি কারা কারা পারবে, কারা কারা যেতে পারবে। আমাদের কিন্তু আরও কয়েকজন বাচ্চা ছিল যারা আরও খুব ভালো কাজ জানে, কিন্তু ফাইন্যান্সিয়াল প্রবলেমের কারণে কিন্তু ওরা যেতে পারেনি। কারণ একটা ওই ফিলিপাইনে যাওয়া, সেখানে রেজিস্ট্রেশন একটা কস্ট আছে, সবাই তো সেটা বিয়ার করতে পারে না, এবং ওদের যাওয়ার জন্য কিন্তু আমাদের কোনো স্পন্সর ছিল না। তো এটা কিন্তু বড় একটা সমস্যা। এটা হচ্ছে একটা তো যাওয়ার দিক দিয়ে। আরেকটা দিক যদি বলি যে রোবট অলিম্পিয়াডে প্রায় 10টা ইভেন্ট হয়, আমরা অংশগ্রহণ করতে পেরেছি কিন্তু মাত্র 3টা ইভেন্টে। আচ্ছা, কারণ এই 3টে ইভেন্টে যেটা হয় যে ক্রিয়েটিভিটি দিয়ে
ওরা নিজেদের ডিজাইন করা জিনিসপত্র দিয়ে কাজ করতে পারছে, কিন্তু বাকি 7টা ইভেন্টে অংশগ্রহণ করতে গেলে সরাসরি আমার কিছু রোবট কিট কিনতেই হবে, আদারওয়াইজ সেগুলোতে কিন্তু ওরা পার্টিসিপেট করতে পারবে না। তো তখন আমাদের কাছে খুব খারাপ লেগেছে যে যখন ছোট ছোট বাচ্চারা ওদের এত রিসোর্স অন্যান্য দেশে, স্পেশালি যদি আমরা বলি কোরিয়া, চীন, ফিলিপাইন, এছাড়া এখন খুব ভালো করছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ডও। ওদের এত রিসোর্স, অথচ আমাদের বাচ্চাদেরকে যদি আমরা এই রিসোর্সটাকে দিতে পারি, ওরা এত অল্প রিসোর্সের মধ্যে যে একটা গোল পেয়ে চলে এসেছে, কাজে ওদেরকে যদি আমরা আরো ভালো রিসোর্স দিতে পারি তাহলে আমি মনে করি যে কোরিয়াকেও আমরা ছাড়িয়ে যেতে পারবো। কিন্তু ওদের এটার জন্য আমাদের আসলে খুব বড় একটা ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার। এবং শুধু অলিম্পিয়াডের ক্ষেত্রে না, শুধু অলিম্পিয়াডকে টার্গেট করেই বলছি না, এই সেক্টরে কাজ করতে গেলেই কিন্তু আমাদের সেটা প্রান্তিক পর্যায়ের জন্য নিয়ে যেতে হলে আরো কি কি ধরনের কাজ দরকার সেটি জানতে চাইবো। তার আগে আমরা একটু ওদের কাছে ফিরতে চাই। ওরা যে কথাগুলো বলে এগুলো খুব শুনতে মজা লাগে। নাশিতাতের কাছে ফিরতে চাই। নাশিতাত কি হতে চায় বড় হয়ে? আমি আসলে ঠিক না, এখন ঠিক নেই, দরকার নাই ঠিক করার, এত টেনশন মাথায় না নেওয়ার দরকার, তাই না? আর পূর্বালি? আমি টিচার হতে চাই, কিন্তু হচ্ছে আমার রোবটও অনেক ভালো লাগে। তাহলে তো একটা দ্বিধা হয়ে গেল, কি করা যাবে? কোনটা করা যাবে, টিচার নাকি? টিচার, বাবা, টিচারই হতে চাই। আমাদের সবাইকে তোমার ছাত্র বানিয়ে নিও, আমরা তোমার কাছে শিখবো, ঠিক আছে? তুমি আমাকে একটু অন্য কথা বলবা। ওখানে যাওয়ার পরে ওখানকার খাবার দাবার বাংলাদেশের খাবার দাবার তো এক না। হ্যাঁ, ওখানে হচ্ছে খাবারের জন্য অনেক প্রবলেম হয়েছিল। কি প্রবলেম হয়েছে সেটাই শুনতে চাই আমি। হচ্ছে ওখানে হালাল খাবার অত ভালো ছিল না, আর প্রত্যেকদিন হচ্ছে ভাত, মানে শুকনো ভাত আর মাংস দিত শুধু। তুমি এখানে বসে কি খেতে, আর ওখানে বসে তোমার কি কি অসুবিধা হয়েছে সেটা একটু বলো। এখানে হচ্ছে আমার আরো বোন ছিল, তারা হচ্ছে আমাকে কল দিয়ে ওরা মজা মজা খাবার খেতে যেটা বলতো, আর যেমন পিৎজা, তারপর পোলাও, এগুলো খেত, তাই বলে। তো তখন হচ্ছে আমার চিন্তা করতাম যে হচ্ছে আমি এখানে আসছি, আমার ছোট বোন যদি এখানে আসতো তাহলে তো খাইতেই পারতো না কিছু। তুমি ওখানে বসে কি সমস্যা হলো? তুমি সারাক্ষণ শুধু কি খেলে, ভাত মাংস? হ্যাঁ, কিন্তু হচ্ছে কয়েকটা খাবার অন্য সব দোকান থেকে এনেছিল, যেমন রুটি, তারপর অন্য। তোমার ওখানে গিয়ে কি মনে হয়েছে যে ইস, আমি এই খাবারটা খুব মিস করছি? আচ্ছা, এখানে পোলাও, তারপর মানে তোমার এটা ভালো লাগে বেশি? হ্যাঁ। আচ্ছা, আজকে আমরা খাওয়ানোর ব্যবস্থা করবো। তোমার কি খাবার দাবার এরকম কোনো হয়েছে? না, আমি আসলে সবই খাই। সব খাও? আচ্ছা, কোনো সমস্যা হয়নি তোমার? এখানকার পানিটা ওখানকার পানিটা তো একই না? এক ছিল? এটা তো সমস্যা হয়নি। আমরা একটু স্যারের কাছে ফিরতে চাই। ম্যাডাম যে সমস্যার কথা বলেছে, খুব বড় ধরনের সমস্যা। আপনারা যেহেতু বিষয়গুলো নিয়ে কাজ করেন, সেই ক্ষেত্রেই বলছি যে একেবারে প্রান্তিক পর্যায়ে এটিকে ছড়িয়ে দেওয়ার জন্য আসলে যেহেতু আমরা যখন বড় হব, বড় পরিসরে যাব, সবাইকে নিয়ে আসলে ভাবতে হবে। এবং এখনকার ক্ষেত্রটি ওরা যেভাবে উন্মোচন করলো যে আমরা আসলে পারি, আমাদের দ্বারা সম্ভব, সেটি ওরা দেখিয়ে দিয়েছে ওদের কার্যক্রমের মাধ্যমে। সেক্ষেত্রে নিশ্চয়ই আপনাদের একটি ভিশন আছে, পরিকল্পনা আছে, সেটি আসলে কেমন এবং সেই ক্ষেত্রে বাধাগুলো কি কি যদি বলতেন। আচ্ছা, পরিকল্পনার কথা যদি বলেন, সেটার কথা একটু আগে বলি যে ন্যাচারালি বাংলাদেশ কিন্তু রিসেন্ট টাইমে কিন্তু অনেকগুলো অলিম্পিয়াডে কিন্তু পার্টিসিপেট করছে। যেমন ম্যাথ অলিম্পিয়াডে কিন্তু আমরা রিসেন্ট টাইমে কিন্তু আমরা গোল্ড পেলাম। তারপরে এবছর যেমন ইন্টারন্যাশনাল জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে আমরা 6টা পদক নিয়ে এসেছি। তো আমাদের অ্যাকচুয়ালি যদি অনেস্টলি স্পিকিং, যে এবারের আমাদের প্রত্যাশা কিন্তু ছিল যে আমরা কোনো কিছু নিয়ে আসবো, আমরা শুরু করব, যেন আমরা ধীরে ধীরে সর্বোচ্চ পর্যায়ে যেতে পারি। তো এবার যেহেতু তারা একটা ট্রিমেন্ডাস রেজাল্ট করে ফেলছে, সো এখন তারা যেহেতু গোল্ড, সেক্ষেত্রে আমার মনে হয় আমাদের নেক্সট ইয়ারে আমাদের স্ট্র্যাটেজিটা কিছু চেঞ্জ হবে। যে আমরা হয়তো এখানে যেমন ম্যাডাম অলরেডি বললেন যে এখানে কিন্তু এমন না যে আপনি জিতলেই যেতে পারবেন, কারণ এখানে কিন্তু অবভিয়াসলি আমাদের একটা টার্গেট হচ্ছে যে কোয়ালিটি এনশিওর করা, নট কোয়ান্টিটি। সো এখানে আমরা এই জিনিসটাতে আমরা আরও ফোকাস করবো। বাট যেটা অলরেডি উঠে আসছে যে প্রান্তিক পর্যায়ে আমাদের যাওয়াটা, সেটা আমরা হয়তো এই বছর পারি নাই, 2018-তে পারি নাই। নেক্সট ইয়ারে আমরা হচ্ছে অনেক আগে থেকে আমাদের শুরু করার প্ল্যান আছে, যেন তারা অন্তত এবার যেমন তারা মাত্র 2 মাস বা তার কাছাকাছি সময় পেয়েছে প্রিপারেশন নেওয়ার, অন্তত যেন তারা
5 মাস 6 মাস প্রিপারেশন নিতে পারে এবং যেন একটা ভালো একটা আমরা যেন আরো ভালো কিছু একটা টিম পাঠাতে পারি যেন সবাই গোল্ড পেতে পারে ডেফিনেটলি। আর আরেকটা যেটা যে এবার কিন্তু 10টার ভিতরে আমরা মাত্র 3টাতে পার্টিসিপেট করেছি। আমরা অলরেডি আমরা এটা চেষ্টা করছি যে রোবট কিটগুলো থাকে যেগুলি IROC ফিক্স করা থাকে যে এই রোবটগুলাই ইউজ করতে পারবে, সেগুলো আনানোর জন্য আমরা ব্যবস্থা করছি। কিন্তু ওইখানেও একই সমস্যা যে আমাদের স্পন্সর নাই অ্যাকচুয়ালি, বা এটা আমাদের জন্য তাদের পৃষ্ঠপোষক নাই, যে ওই এক একটা রোবট কিন্তু বাংলাদেশি টাকায় অলমোস্ট 60-70 হাজার টাকার মতো পড়ে যায় এক একটা রোবট সিঙ্গেল। যেহেতু আমাদের ডলারের কনভার্সনটা করলে আমাদের ডাক বেশি পড়ে, কিন্তু এটা কিন্তু সবার ক্ষেত্রে অ্যাফোর্ড করা সম্ভব না। এই ক্ষেত্রে যদি আমরা স্পন্সর পাই, আমাদের যদি কোনো পৃষ্ঠপোষক থাকে, সেক্ষেত্রে কিন্তু তারা এই সেম রোবটগুলো ইউজ করে করতে পারে। যেমন ফিলিপাইনে কিন্তু ওরকম কমপ্লিট সেট রোবট স্কুল কিনে রাখে, 5টা 10টা কিনে রাখে, সেগুলো ইউজ করে কিন্তু পার্টিসিপেন্টরা আসে, তাদের কিন্তু ওই রোবটটা মানে অ্যাভেল করতে হয় না। তো আমাদের যদি এই ফ্যাসিলিটিসটা যদি থাকে, নেক্সট ইয়ারে হয়তো আমরা আরও বেশি পরিসরে আমরা প্রিপারেশন দিতে পারবো আঞ্চলিক পর্যায়ে। এবার আমরা যেরকম কিছু জায়গায় যেতে পেরেছি, এবার আরও বেশি জায়গায় যেতে পারবো এবং ডেফিনেটলি নেক্সট ইয়ারে IROC হবে থাইল্যান্ডে, সেখানে হয়তো আমরা একটা আরও ভালো সংখ্যক এবং আরও বেশি যোগ্য প্রতিনিধি, বাংলাদেশের প্রতিনিধি আমরা পাঠাতে পারবো। একটু ম্যাডামের কাছে একটা প্রশ্ন করতে চাই, যদিও প্রশ্নটা করার সাহসটি জেগেছে ওদের কারণে। আসলে আমি যদিও দর্শকরা মনে করতে পারে যে এই প্রশ্নটি খুবই অবান্তর, কিন্তু অবান্তরের জায়গা থেকেই প্রশ্নটি করতে চাই যে আপনারা যেভাবে ভাবছেন, ওরা যে এই কার্যক্রমটি দেখাচ্ছে, কোনো একটা সময় গিয়ে মনে হয় না যে আমাদের মিনিস্ট্রিতে একটা মিনিস্ট্রি হবে শুধুমাত্র রোবোটিক্স নিয়ে কাজ করবার জন্য? সেই প্রত্যাশাটা নিশ্চয়ই আপনারাও করতেই পারেন যে শুধুমাত্র আপনাদের কার্যক্রমের জন্য একটা মিনিস্ট্রি থাকবে, আলাদা একটা মিনিস্ট্রি। আমাদের বর্তমানে ICT মন্ত্রণালয় আমাদেরকে দেখছেন। যতদিন পর্যন্ত ওই দিকে আমরা না যাই, আমরা চাইবো ICT মন্ত্রণালয় আমাদেরকে যেন আরো বেশি সহযোগিতা করেন। আর আপনার স্বপ্নটা তো অবশ্যই ভালো একটা স্বপ্ন, সেটার কোনো নাই। এবং বাচ্চাদেরকে যখন রোবট অলিম্পিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছিল, তখন আমাদের যে গেস্টরা ছিলেন সেখানে রোবট অলিম্পিয়াডে, তারা বারবার বলছিল তোমরা রোবট নিয়ে কাজ করবে কিন্তু নিজেরা কিন্তু রোবট হবে না। এটা কিন্তু আমরাও বলি যে নিজেদের, ওরা কিন্তু খুব ক্রিয়েটিভ ভাবেই কাজ করছে, নিজেদের সেই মাইন্ডসেট আপটা তো অবশ্যই দরকার যে শুধু রোবট তৈরি করলেই হবে না, আরো অনেক মানবিক গুণাবলীও দরকার। এবং মিনিস্ট্রি না হোক, আমাদের দেশ রোবোটিক্সে আরো অনেক বেশি এগিয়ে যাবে, এটাই বড় প্রত্যাশা আমাদের। কিন্তু এখন নেক্সটের জন্য আমাদের কিন্তু, আমরা যদি এখন ব্রোঞ্জ পেয়ে আসতাম, হয়তো সামনে চিন্তা করতাম সিলভার পাবো, সিলভার পেলে বলতাম গোল্ড পাবো। এখন কিন্তু ওরা আমাদেরকে প্রথমেই গোল্ড পাইয়ে দিয়ে এখন আমাদেরকে স্বপ্ন দেখতে হবে একাধিক গোল্ড পাওয়ার। এখন কিন্তু আমাদের সেটটা ক্ষেত্র রয়েছে, সেটা যতগুলো সম্ভব ততগুলোতে আমাদেরকে যাওয়া। কাজেই ওরা আমাদেরকে আরো বড় করে স্বপ্ন দেখাতে শিখিয়েছে, এটা অনেক বড় একটা পাওয়া ওদের কাছ থেকে। অবশ্যই আমি ওদের কারণেই সেই আমার অবান্তর প্রশ্নটি আপনাকে করেছিলাম। সানি, একটু জানতে চাই যে ম্যাডাম বলছিল যে শুধুমাত্র রোবট নিয়ে কাজ করতে গিয়ে নিজের রোবট না হয়, এমন কি একটা স্বপ্ন জাগেনি কখনো যে একটা রোবট তৈরি করব, তার মধ্যে কোনো ধরনের মানবিক গুণাবলী থাকতে পারে? আমরা যেহেতু রোবট নিয়ে কাজ করবো, একটা সিনেমা হয়েছিল কিন্তু বলিউডে রোবট, দেখেছো কি সেটা? সেরকম কোনো রোবট তৈরি করার ইচ্ছা হয়েছে কিনা? হ্যাঁ, এরকম করার ইচ্ছা হয়েছে, মানবিক গুণাবলী থাকতে পারে যার মধ্যে শুধু টেন্ডেন্সিটা কাজ করবে যে হ্যাঁ আমি মানুষকে হেল্প করব, মানুষকে সাহায্য করবো। হ্যাঁ, এরকম যেমন ফার্স্ট এইড রোবট, ফার্স্ট এইড বক্সের জায়গায় আমি অনেক সময় রোবট চিন্তা করেছি কিভাবে একটা ফার্স্ট এইড রোবট বানানো যায়। যে কোনো জায়গায় কেউ আহত হয়ে গেলে কিংবা কোনো জায়গায় ইমার্জেন্সি অকেশনে দরকার হলে সে ড্রোন কনভারসেশন হয়ে এটা ফ্লাই করে ওইখানে চলে যাবে, সেখানে যে ফার্স্ট এইডগুলো দিয়ে ট্রিটমেন্ট করবে। এইরকম কিছু গুণাবলী রাখার চেষ্টা করেছি। অবশ্যই মানুষের মতো গুণাবলী একটা রোবটের মধ্যে ওইভাবে ইনক্লুড করা কখনো যাবে না, তবে ওই গুণাবলী ওই রকম করে আমি রোবটটা বানাতে পারি যে ওইভাবে করে কাজ করতে পারবে। যেমন এইরকম করে কাজ, বা ফায়ার, কোনো জায়গায় আগুন লাগলে সেটার জন্য ফায়ার সার্ভিসের জন্য একটা অটোনোমাস রোবট যেটা কিনা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে চলবে। এরকম অনেক সময় ভেবেছি কীভাবে করে এরকম কিছু করা যায়। তো এগুলো নিয়ে হ্যাঁ, আমি ম্যাম যেটা বললো যে রোবট হইও না, রোবটের বানানোর চেষ্টা করো। আমরা চেষ্টা করছি কিভাবে করে আরও বেশি ডেভেলপ করা যায় রোবোটিক্স টেকনোলজিটাকে, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আর যতটা পারছি করছি, আরও ভবিষ্যতে করব। খায়রুল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলছিল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি অনন্য উদাহরণ হচ্ছে, আমরা সবসময় বলে থাকি রোবট সোফিয়া। জি, দেখা হয়েছে?
হ্যাঁ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে আমাদের আইআরসিতে আমাদের যে রোবটটা ছিল সে নিজে ডাস্ট কালেক্ট ডিটেক্ট করতে পারতো যে এটা একটা বোতল, মানে এটা প্লাস্টিক বোতল, এটা প্লাস্টিক ব্যাগ, এখন তাকে কালেক্ট মানে তুলতে হবে। তো সে প্রথমে ওইটাকে দেখতো, দেখার পর সে তার মধ্যে কোডিং করা ছিল, সেটাকে মানে ডিটেক্ট করতে পারতো এটা বল, দেন সে কালেক্ট করতো। এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুব ছোট একটা পার্ট। তো এইভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আরো বিশাল বড় একটা বিশাল অংশ নিয়ে কাজ করার ইচ্ছা বিশাল আছে। একটা অংশ নিয়ে কাজ করার আমাদের সবারই খুব ইচ্ছা, এবং বাংলাদেশে এখন সবাই মোটামুটি কাজ করার জন্য প্ল্যান করতেছে। সো আমরা এর জন্য প্রিপেয়ার হচ্ছি এবং প্রিপারেশন নিচ্ছি প্রোগ্রামিং শেখার জন্য, নিজেরা পার্সোনালি ট্রাই করতেছি পাইথন আরেকটু ডেভেলপ করার জন্য, পাইথন আরও ভালোভাবে বোঝার জন্য, শেখার জন্য, C++ শেখার জন্য। দেন আমরা একসময় রোবট সোফিয়ার মতো একটা রোবট হয়তো ইনশাআল্লাহ, বিশ্বকে গিফট করতে পারবো। রোবেদ স্যার, আপনার কাছে একটু ফিরতে চাই যে ওরা তো স্বপ্ন দেখছে, সেই স্বপ্নের জায়গা থেকে একেবারে শেষ দিকে আমাদের সময় আছে, খুব সংক্ষিপ্ত করে যদি বলতেন যে 1 বা 2 লাইনে যে এটি আসলে প্রত্যেকটি স্কুলে কার্যক্রমটি চালানোর মতো ক্যাপাবিলিটি আছে কিনা, না থাকলে সেটি আসলে করা উচিত কিনা। প্রত্যেক স্কুলে কম করে হলেও একটা বিজ্ঞান ক্লাব থাকে বা বিজ্ঞান প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা করার জন্য একটা কমিটি থাকে। যেহেতু আমরা এই স্ক্র্যাচ লেভেলের কাজ অনেক দিন ধরে করে আসছি, তো আমরা মোটামুটি বলতে পারি আমরা বাঙালিরা কিন্তু এই সেক্টরে মোটামুটি আমরা ডেভেলপ, যে বাচ্চারা কিন্তু বিজ্ঞান মেলায় খুব ভালো ভালো প্রজেক্ট নিয়ে আসে। এখন যেহেতু আমাদের এই বর্তমান বিশ্বটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন টেকনোলজি, মেশিন লার্নিং, এই টেকনোলজি, আপগ্রেডেড টেকনোলজিগুলো কিন্তু এখন ওই দেশে কিন্তু ক্লাস 6-7 বাচ্চারা, সরি 6-7 বলছি আমি, 6-7 বছরের বাচ্চারা কিন্তু করে। ম্যাডাম দেখে আসছেন, আমিও দেখে আসছি। তো এই বড় বড় টেকনোলজি একদিনে তো আর ইমপ্লিমেন্ট করা সম্ভব না। আস্তে আস্তে যদি এগুলা তাদেরকে শেখানো হয়, তাদেরকে ওই পড়াশোনার বাধ্যবাধকতা না, তাদের ভিতরে যদি এটার যে মানে ইন্টারেস্টটা, তাদের যে মজাটা, সেটা যদি তাদেরকে বুঝতে পারানো, শেখানো যায়, আমার মনে হয় ভবিষ্যতে এই জিনিসটা আরো অনেক দ্রুত এগিয়ে যাবে। তখন আমাদের লাগবে না, তারাই এই জিনিসটাতে ইন্টারেস্টফুল করবে। খায়রুল থেকে শুরু করতে চাই, খুব শেষ হয়ে গেছে আমাদের সময়। বাংলাদেশের জন্য কি করতে চায় খায়রুল? আসলে বাংলাদেশের জন্য করতে চাওয়ার মতো ইচ্ছা হচ্ছে, আমি চাই বাংলাদেশে একটা রোবট ইনস্টিটিউশন থাকবে যারা রোবট মেক করবে ফর দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, সানি? আমি চাই যে আমার কোনো ইনভেনশন দ্বারা যাতে বাংলাদেশের নামটা সম্পূর্ণ পৃথিবীতে ফোকাসড। ওকে, পরে আমি চাই যদি বাংলাদেশ যদি তো আগে যেমন ক্লিন ছিল অনেক, এখন যদি আবার হয়ে যায়, সেটা চাই। ওকে, গ্রেট। পরে প্রবালি? আমি সেম চাই, কিন্তু হচ্ছে আমারও বাংলাদেশকে আরও ভালো করে তুলতে চাই, যেহেতু বাংলাদেশ অলমোস্ট সব দেশের মতন এগিয়ে আছে। তো আরও উন্নতি করতে চাই। মাহমুদ? আমি বাংলাদেশকে মানে সব দিক দিয়ে উন্নতি করাতে চাই, আর হচ্ছে রিসোর্স আরও বাড়লে আমাদের জন্য সুবিধা হবে। আমি আসলে বাংলাদেশকে একটি টেকনোলজিক্যাল এবং রোবোটিক কান্ট্রি হিসেবে বলতে চাই। ওখানে ওপেনিং সেরেমনিতে ওরা যখন সব দেশের নাম বলে, তখন ওরা এটা বলেছিল যে সাউথ কোরিয়া আর রোবোটিক কান্ট্রি উইচ ইজ নোন ফর রোবটস, ওরা এটা বলেছিল। তখনই আমার আসলে মেইন ইচ্ছাটা জাগে যে আমি বাংলাদেশকে কিছুটা করাতে চাই, এবং ওদেরকে হারিয়ে আমি গোলটা যখন পেয়েছি তখন আমার আসলেই খুব খুশি লেগেছিল। ওকে, শেষ। আমি চাই যে আমার সবগুলো ইনভেনশনই যাতে বাংলাদেশের জন্য সাহায্যময় হয়। ইনশাআল্লাহ, আমাদের প্রত্যাশা থাকবে তোমাদের সেই ইচ্ছাগুলো যেন পূরণ হয়। ম্যাডাম, আপনাকে দিয়ে শেষ করতে চাই, একেবারে যে স্বপ্নের জায়গাটি, সেটি আসলে রূপান্তরের যে মাধ্যমটি, সেটি প্রক্রিয়াটি শুরু হয়ে গিয়েছে, আরো কি করা দরকার একেবারে খুব সংক্ষিপ্তভাবে? আর যেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যেই তো অনেক টেকনোলজি বেসড কাজ শুরু হয়েছে, যেটা কিন্তু আগে ওরকম আমাদের ছিল না, কিন্তু অনেকাংশে এটা আমাদের এখনো শহর কেন্দ্রিক ব্যাপারটা। তো এটা আমাদেরকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এখন আমরা যখন ম্যাথ অলিম্পিয়াড দেখি, এই বছর 64টি জেলায় একই সাথে কিন্তু ম্যাথ অলিম্পিয়াডের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। এটা হতে কিন্তু অনেক সময় লেগেছে। তো একইভাবে এই প্রক্রিয়াতে আমাদের সময় লাগবে, কিন্তু আমার মূল স্বপ্নই হচ্ছে যে আমাদের টেকনোলজি বেসড কাজগুলো যেন সারা দেশে ছড়িয়ে যায়। স্যার, এই বিষয়ে বলতে চান 10 সেকেন্ডের মধ্যে? আমি ম্যাডামের সাথে সম্পূর্ণ একমত। আমি চাই যেন প্রতিটা ঘরে প্রতিটা বাবা মা যেন তার সন্তানকে রোবোটিক ইঞ্জিনিয়ার বানাতে হবে, নট নেসেসারি, কিন্তু টেকনোলজির বিষয়ে যেন তাদেরকে উৎসাহিত করে, এটাই আমার ইচ্ছা। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে এই আয়োজনে সংযুক্ত হওয়ার জন্য। দর্শক,
আপনারা শুনছিলেন স্বপ্নের এক জায়গা নিয়ে আমরা আসলে কথা বলছিলাম। আমরা আসলে উন্নত থেকে উন্নততর অবস্থানে পৌঁছাতে চাই এবং সেটি প্রযুক্তির মাধ্যমে আমাদের বাংলাদেশকে আরো সমৃদ্ধির জায়গায় নিয়ে যাবে, সেই প্রত্যাশা এবং বিশ্বাস রেখে শেষ করছি আজকের আয়োজন। ভালো থাকবেন সকলে।